দিব? ইভা আতকে ওঠে, প্রায় চিৎকার করে ওঠে। না। সায়ন সরবে হেসে ফেলল। আস্তে, মজা করছিলাম, শান্ত হও। রসিকতা বুঝে ফেলতেই ভ্রু কুচকিয়ে দিঘির জলে দৃষ্টি আটকায় ইভা। বিশাল সূর্যটা বোধহয় দিঘিতেই ডুবে যাচ্ছে, একটু একটু করে প্রায়ন্ধকার হয়ে আসছে আশপাশ। ইভা জলে ডুবিয়ে রাখা পা নাড়িয়ে মোহাচ্ছন্ন বলে, মেঘ দিঘিকে দেখুন, ও এত সুন্দর কেন? আকাশ এত সুন্দর কেন? কি বললে? সায়নের তাড়াহুড়োর প্রশ্নে তাল কেটে যায় ইভার। ঘাড় বাঁকিয়ে শূন্য কণ্ঠে বলে, কি বললাম? সায়ন আবার প্রশ্ন ছড়ে, কি যেন নাম বললে? মেঘ দিঘি। মেঘ দিঘি এটার নাম শুনিনি তো। ইভা ঈষৎ জড়সড় হয়ে উত্তর দেয়, আমি রেখেছি। তাই নাকি? হুম। সায়ন কথা বাড়ায় না। বাড়ি ফিরতে হবে, আম্মা চিন্তা করবে। কণ্ঠে জড়তা, সায়নকে হাত ছেড়ে দেবার ইঙ্গিত। সায়ন হাত ছাড়ে না, ফিসফিসানো কণ্ঠে বলে, এই আলোর কি নাম জানো? ইভা এক পলক তাকায় সায়নের দিকে, চোখে চোখ পড়ে যায়। জানো না? ভীষণ লজ্জায় জর্জরিত হয়ে ইভা বলে, কোণে দেখা আলো। ওপাশ থেকে উত্তর আসে, তবে দেখতে দাও, তারা কিসের? প্রকাণ্ড সূর্যটা মেঘদিঘির অতলেই ডুব দিচ্ছে বোধ হলো। অর্ধ অস্তায়মান চিত্রভানুর টলমলে জলচ্ছবিতে চোখ রেখেই ইভা বুঝতে পারল পাশ থেকে একটা প্রবল দৃষ্টি চূড়ান্ত পর্যায়ের স্থির হয়ে তার গা ছুঁয়ে আছে। একবারেই নিরিবিলি থমকানো বাতাসটাই ও ইভা শিরশিরিয়ে উঠল। গায়ের লোমগুলো এমনভাবে কাটা দিল যেন আচম্বিতে আশপাশটাই মাঘের শীত পড়ে গেছে। মেঘের ঠান্ডা চলে গোড়ালির উপর অব্দি ডোবানো পা দুটো চটপট উঠিয়ে নিল সে। সামনেই ভেসে থাকা সাদা নয়নতারার দু তিনটে ছেঁড়া পাপড়িও লেগে আছে ভেজা পায়ে লেপটে। বাড়ি যাব। ক্ষীণ অস্পান মেয়েলি স্বরে পলক পড়ে গেল ঘনিয়ে আসা চোখে। গহীন আকুতি, জানে অপর পাশের মানুষটা তাকে অগ্রাহ্য করতে পারবে না। তার সামান্য কথারও পাহাড় সম মূল্য আছে তার কাছে। সায়ন ছোট্ট করে বলে, যেতেই হবে? ইভা অনতি বিলম্বে উপর নিচে মাথা নাড়ায়। উত্তর হ্যাঁ, মাথা দুলিয়ে বলে, আসার আগে আম্মা বলে দিয়েছে সন্ধ্যার আগে চলে আসবি, ও সময় খারাপ জিনিস থাকে। সায়ন সঙ্গে সঙ্গে ঝুঁকে আসে তার দিকে, ভ্রু উঁচিয়ে বলে, তাই নাকি? হুম। ইভা উঠে দাঁড়ায়। ঢিলে বেনি থেকে গুটি কয়েক ফুল খুলে পড়ে যায় পায়ের কাছে। সে তুমুল অসন্তুষ্টি নিয়ে তাকায়। আশপাশের গাছগুলো থেকে শুকনো পাতা ঝরেছে। জোর বাতাসের দুলুনি দিলেই ছোট ছোট পর্ণের সিঁড়ি ভরে যায়। নিজের জামা ওড়না ছেড়ে একবার সায়নের দিকে তাকায় ইভা। শার্টের গোটানো হাতার মোটা ভাঁজে একটা পাতা আটকে আছে, গলার কলারের কাছে দুটো পাতা। কি ভেবে হাত বাড়িয়ে সেগুলোও সরিয়ে দেয় সে। সায়ন অবাক হয়। একটা তুলতুলে নরম হাসি অচিরেই দৃশ্যমান হয়ে ওঠে পুরো ঠোঁট ঘেঁষে। হাসছেন কেন? এভা চোখ ছোট ছোট করে তাকায়। কই না তো, আসো। এড়িয়ে যায় সায়ন। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে বলে, আচ্ছা, মনে করো এই যে আমি তোমাকে নিয়ে উঠছি, হাত ধরে রেখেছি, উঠে হঠাৎই দেখলে তোমার হাতটা আর কেউ ধরে নেই। ঘাড় ফিরিয়ে দেখলে পাশে আমিটাও নেই, সামনে আমার গাড়িটাও নেই। এখানে আসলে আমি আসিনি। ঝুমঝুমে অন্ধকারে তুমি একা দাঁড়িয়ে আছো, একদম একা। একটা পাংশুটে রক্ত শূন্য চেহারা আশা করেছিল সায়ন। তাকে পুরোপুরি নিরাশ করে হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে ইভা বলল, ধুর, আমি ভূতে ভয় পাই না। প্রথম সিঁড়ির এক কোণায় পাশাপাশি দুজোড়া জুতো রাখা। নোংরা জুতো নিয়ে সিঁড়ি নোংরা করা ইভার পছন্দ না, বিধায় সে জুতো খুলে খালি পায়ে বসে। ইভার জুতোগুলো খুলে রাখা দেখে সায়ন নিজেও জুতো খুলে রেখেই পাশে গিয়ে বসেছিল। 2 ফিতের স্যান্ডেলটা পায়ে গলিয়ে নিতে নিতেই ইভা টের পেল ইতিমধ্যেই গা ছমছমে একটা পরিবেশ নেমে এসেছে চারপাশে। বিশাল গাছগুলো ভয়ঙ্কর দানবের মতন ঘিরে ধরেছে
দুজনকে। আধারিয়া সন্ধ্যা নেমে এসেছে। এবার হঠাৎই কি যেন হলো, বুকটা ভার ভার লাগলো, কণ্ঠনালী শুকিয়ে চৌচির। ওই যে সেদিন মইদুল ছেলেটা যেদিন তাকে আটকে ছিল, সেদিনও এমন সন্ধ্যা ছিল, ঘুটঘুটে আধার, তার ফিরতে দেরি হয়েছিল। বহুদিন আগের কুচকুচে স্মৃতিগুলো আবারও তরতাজা হয়ে ভেসে উঠল যেন। ওবু হয়ে জুতোর ফিতে বাঁধছিল সায়ন। এভাকে তখনও পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি যাও, আমি আছি এখানে, যাও। এভা যায় না, সায়নের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। সায়ন ফিতে বেঁধে উঠে দাঁড়ায়, অদ্ভুত কোমল গলায় বলে, কি হয়েছে, কিছু বলবে? এভা মিনমিন করে বলে, দরজা পর্যন্ত দিয়ে আসেন, ভয় করছে। তুমি না ভয় পাও না? ভূতের ভয় না। তারপরে একটু চুপ থেকে থেমে থেমে বলে, আপনি দিয়ে আসেন, আমি একা যাব না। সায়ন বিরক্তি করল না, ঠোঁটের হাসি আগেই নিভে গেছে তার। উপরন্তু ইভা কি কারণে ভয় পাচ্ছে এবং কোন ঘটনাকে কেন্দ্র করে ভয় পাচ্ছে তাও তার অজানা নয়। ছোট্ট করে বলে, আচ্ছা আচ্ছা, আসো, দিয়ে আসছি। বলেই ছেড়ে দেওয়া হাতটা আবারও মুঠোয় টানতে যেই টের পায় তার আগেই কখন যেন খুব ভরসায় নিজের ছোট্ট মুঠো দিয়ে তার কড়া পড়া আঙ্গুলগুলো আঁকড়ে ধরেছে ইভা। আঙ্গুলের রংটা নীল, টিমটিম করে চলতে থাকা আঁচটা ধুম করে বাড়িয়ে দিল বিভা। আগুনের নীল রংটা থেকে হলুদ হয়ে গেল চোখের পলকে। বিভা এক মনে হাসলো, পানির পাতিলটা চড়িয়ে দিয়ে অপেক্ষা করলো 5 মিনিট। ঘড়ির কাঁটা বলছে এখন রাত। ক্লান্ত শরীরে বাসায় ঢুকে ইউসুফের চোখজোড়া প্রথমেই যে আটকালো রান্নাঘরের উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে, পিঠে আধখোলা হয়ে থাকা বিশাল খোপাটায়। এক মুহূর্ত নীরব থেকে ফাঁকা হলো রুমটাই, চোখ বুলালো ইউসুফ। এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে নিঃশব্দ পা দুটো এগিয়ে গেল রান্নাঘরের দিকে। বিভার পিছে যেয়ে দাঁড়ালো যখন মেয়েটা, তখনও অব্দিও পায়নি। কেবল হাতটা চুলের দিকে বাড়িয়ে দিতেই চকিতে ঘাড় ফিরালো বিভা। ইউসুফকে বিন্দু মাত্র বিচলিত দেখালো না। হাতের আলগা ছোঁয়ায় অলক বন্ধন মুক্ত হয়ে গেছে ততক্ষণে, রেশমের মতন ছড়িয়ে পড়েছে। আচমকা এত নিকটে ইউসুফকে দেখতে হাতে পেয়ে খিল ধরে গেল বিভার। বোকা স্তম্ভের মতন তপ্তা খেয়ে দাঁড়িয়ে রইল সে। তার প্রতিক্রিয়াকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে অত্যন্ত স্বাভাবিক গলায় ইউসুফ বলল, পানি দিও তো ঠান্ডা, 2-3টে বরফ দিয়ে দিও। বিভার হুঁশ ফেরে, এক কদম পিছিয়ে যেয়ে আমতা আমতা করে বলে, আপনার না কাশি হয়েছে, ঠান্ডা পানি খাবেন কেন? ইউসুফ উত্তর দিল না। চায়ের পাতির কৌটাটা নেড়ে ছেড়ে একবার ফুটন্ত পানিটায় চোখ রাখলো, অতঃপর কৌটোটা সামান্য শব্দ করে রেখে পূর্বের চেয়ে নিচু গলায় বলল, ঘরে দিয়ে যাবে। বিভা প্রত্যুত্তর করতে পারে না। রান্নাঘরে দরজায় বাহাদুরের কণ্ঠে সন্তর্পণে কাছ থেকে সরে দাঁড়ায় ইউসুফ। হাতের ইশারায় বাহাদুরকে ডেকে দুহাতে কোলে তুলে নিতে নিতে বলে, তাড়াতাড়ি। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছাকাছি আসতেই শুনতে পায় জাহানারার শাসন ভরা কণ্ঠ, তুই আবার চা করতে এলি কেন? এমনিই একটা ব্যথা পেয়েছিস পায়ে, জমিলার মাকে ডেকে বললেই তো চা করে দিত। ওপাশের উত্তরটা আর কর্ণগোচর হলো না ইউসুফের। বিভা যখন ঢুকলো, ক্লান্ত ইউসুফ তখন ফ্যানের নিচে বসে শার্টের বোতাম ছাড়াচ্ছে। বিভা যেতেই হাত বাড়িয়ে দিল সে। গরম পানি ভর্তি গ্লাসটা বেশ নির্বিকার গোছেই এগিয়ে রাখা হাতটাই ধরিয়ে দিল বিভা। ইউসুফ ভ্রু কুচকালো এক ঝলক, গ্লাসে চুমুক দিয়ে গরম পানিটা গলা দিয়ে নামিয়ে বেশ ঠান্ডা স্বরে বলল, তোমাকে না বললাম ঠান্ডা পানি দিতে? দিব না, এটাই খান। ইউসুফ বিরক্তি করলো না, ঢক ঢক করে পানিটা শেষ করে খালি গ্লাসটা বিছানার উপর রাখলো। অথচ বিভা তখন হাত এগিয়ে রেখেছে গ্লাসটার জন্য। ইউসুফের উদ্ভট কাজে চোখে মুখে অসহ্য প্রশ্ন নিয়ে তাকালো বিভা, চোখ দিয়ে গিলে ফেলবে যেন। ইউসুফ শার্টের বোতামে হাত দিল, তার রাগত চোখের মধ্য দৃষ্টি রেখেই দুটো বোতাম খুলে ফেললো। তপ্তশ্বাস ফেলে পাশ থেকে গ্লাসটা নেওয়ার জন্য ঝুঁকে যেতেই এক হাতে গ্লাসটা ধরে ফেলল ইউসুফ। বিভা ঝড়ের বেগে ধমকে উঠে বলল, কি সমস্যা আপনার? ব্যথা পেয়েছো শুনলাম, কিভাবে? বিভা চোখ সরিয়ে নেয়, উত্তর দেয়, ঠিক আছে, আমি গ্লাস ছাড়ুন। ইউসুফ আরো জোরে চেপে ধরলো গ্লাসটা। বিভা ভ্রু কুচকে সোজা হয়ে দাঁড়ালো, দাঁত কেলিয়ে বলল,
দেয়া লাগবে না, নিজেই রেখে এসেন কেমন। বলে সে চলেই যাচ্ছিল। ইউসুফ এক টানে বিছানায় বসিয়ে দিলে আর যাওয়া হলো না। তালটা ঠিক সামলাতে পারল না বিভা। চরম আশ্চর্য হয়ে বলল। কি হয়েছে? ইউসুফ ততক্ষণে বসে পড়েছে তার পায়ের কাছে, পাগুলো কোলের উপর তুলে নিতে নিতে বলল। কোথায় লেগেছে? কোন পায়ে? বিভা ত্বরান্বিত গতিতে পা দুটো তুলে নেয় বিছানায়, হতভম্ব হয়ে বলে। পাগল হয়েছেন? হাঁটুতে কেটেছে? ইউসুফ দুই ভ্রু উঁচায় চূড়ান্ত বিস্ময় নিয়ে বলে। কেটেছে? বিভা চোখ মুখ কুঁচকে তাকায়, অপ্রস্তুত হয়ে বলে। দূর সরুন আপনি। কিভাবে কাটলো? পড়ে গিয়েছিলাম। কোথায় পড়ে গিয়েছিলে? এ পর্যায়ে এসে হঠাৎই কেমন নিশ্চুপ হয়ে যায় বিভা। ইউসুফের কাট কাট চোখ দুটোর দিকে চেয়ে মিনমিন করে প্রশ্ন করে। আমার এমন কেন মনে হয় আপনি আমাকে ভালোবাসেন? ইউসুফ হাসল, স্মিত হাসি বিভার মিনমিন করে করা প্রলয়ঙ্কর প্রশ্নটা চেয়ে বেশ একটা ঝড় তুলে দিল। বাহিরে তার লেশমাত্র প্রকাশ পেল না। জবাবে প্রতীক্ষারত অঙ্গনাকে প্রতীক্ষায় রেখেই উঠে দাঁড়ালো সে। বিশ্বন্যার মতন চেয়ে থাকা চোখ দুটোকে বেমালুম উপেক্ষা করার মতো ক্ষমতা নেই, তবু করতে হয়, করে যেতে হয়, হচ্ছে। ধৈর্যের পারদ মিটারটা যেন কাঁচ ফেটে চৌচির হয়ে গেল মুহূর্তেই। খপ করে ইউসুফের কবজির কাছে প্রচন্ড শক্ত করে টেনে ধরল বিভা। শেষ শ্রাবণের ঘন কালো মেঘটার মতন অভিমানিনীর স্বরে বলল। আপনি উত্তর দিবেন না? নিজের উপর নিয়ন্ত্রণহীন সে বরাবরই। রাগের বশে ছেলে মানুষই করে কখন কি পাগলামি করে নিজেও জানে না। আর এই পুরুষের উপর তো আজন্মের আক্রোশ, অথচ তার দ্বারা কৃত সকল ঝড় যে এই মানুষটা মাথা পেতে সয়ে নেয় সেটাই কেবল চোখের আড়াল হয়ে যায় সব সময়। কেবল মানুষটা নির্লিপ্ততায় দেখে গেল বোকা মেয়েটা। এই নির্লিপ্ততার পিছনে লুকিয়ে থাকা অগাধ প্রশ্রয়টা দেখতে পেল না কখনোই। নখগুলো খুব সম্ভবত মাংস ভেদ করে ঢুকে যাচ্ছে। ইউসুফের ঠিক তেমনটাই মনে হলো। একটা একান্ত দীর্ঘশ্বাস ছেড়ে খানিকটা নরম গলায় সে বলল। সারাক্ষণ এসব ঘুরে কেন মাথায়? আপনার কি? আমার মাথা আমিই ঘুরাই, আপনার কি? রাগে থিতিয়ে উঠল বিভা। হাতের চাপ প্রবল হলো। তার ছেলে মানুষই উত্তরটাই আবারও হেসে ফেলল ইউসুফ। একবার হাতের দিকে তাকালো। চটচটে রঞ্জিত তরল পদার্থটা বেরিয়ে এসেছে বলল। নখে ব্যথা পাবে বিভা, ভেঙে যাবে, ছেড়ে দাও। হোক, ভাঙুক, ছাড়বো না ব্যাস। হাতের দিকে ফিরেও তাকালো না বিভা। চোখ দুটো কি লাল হয়ে গেছে মেয়েটার। গলা দিয়ে নেমে যাওয়া শুকনো ঢোকগিলেও নজর এড়ায় না। কান্না আটকানোর প্রচেষ্টা। চোখেরটা না হয় পারছে, মনেরটা। ক্লান্ত ইউসুফ আবার বসে পড়ল হাঁটু গেড়ে। এর কাছে তার কণ্ঠটাও ওঠে না, তুলোর মতন নরম হয়ে যায়। এত চাই তবু একটু ধমকাতে পারে না। জেদ করে না, ছেড়ে দাও। কি অদ্ভুত নরম পুরুষালী স্বর। বিভা গোল গোল করে তাকালো, ভ্রু জোড়া সামান্য কুচকালো। হাতের বাঁধন আলগা হয়ে আসতেই ঠোঁটের কোণ প্রসারিত করে হাসলো ইউসুফ। আস্তে ধীরে হাতটা ছাড়িয়ে নিল। বিভা বার দুয়েক পলক ফেললো, পুতুলের মতন ঠেকলো ইউসুফের কাছে, বলল। সবসময় এত জেদ করো কেন? হ্যাঁ, আপনার সাথেই তো করি, আর কারোর সাথে তো করি না, এতেও আপনার সমস্যা? ইউসুফ হাঁপ ছাড়ে, উঠে যেতে যেতে বিড়বিড় করে বলে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর মনে মনে বলে। তোমার পদার্পণে আমার সমর্পণ। গ্রামে শীত পড়ে গেছে, অক্টোবরের শুরু কেবল। তবু শেষ রাতের দিকে মোটা কাঁথার নিচেও ঠান্ডায় শরীর জমে হিম হয়ে যায়। বরফের মতন পা দুটো সুরসুর করে কাঁথার ভিতর গুটিয়ে নিল তন্দ্রা। আধো ঘুম চোখ দুটো কোনো রকমে মেলল। সরফরাজ সোজা হয়ে ঘুমিয়ে আছে, এক হাত কপালে ওঠানো, আর এক হাতে সে ঘুমিয়েছে। একে তো রক্ত জমানো ঠান্ডা, তার উপর কোথা থেকে যেন দমকা বাতাস এসে ঘর ছেয়ে গেল। তন্দ্রা হুড় হুড় করে কেঁপে ওঠে। উত্তরের জানালাটা বোধ হয় খোলা। নিশ্চিত উনি খুলেছে। ঘাড় ফিরিয়ে দেখার ন্যূনতম শক্তিটাও পেল না সে। নড়ে চড়ে সরফরাজের দিকে চেপে আসলো, এক হাত অদুম বুকের উপর রাখলো। উষ্ণ বুকটাও কি ঠান্ডা হয়ে আছে। অস্ফুট স্বর শোনা গেল সাথে সাথেই। তন্দ্রাবতী, নড়ছো কেন? তন্দ্রা ঘুমিয়ে ঘুমিয়েই অভিযোগ ছড়ে। শীত করছে, আপনি আমাকে ধরে ঘুমান না কেন?
সরফরাজ চোখ মেলে, কপাল থেকে হাতটা সরিয়ে তন্দ্রার গায়ের কাঁথাটা গলা পর্যন্ত টেনে দেয়। কিভাবে জড়িয়ে ধরবে সে মেয়েটাকে? পেটে চাপ লাগবে না? বুঝতে চাই না। তার কাছে লেপ্টে থেকেও তন্দ্রার দাঁত কাঁপছে, কিরকির শব্দ হচ্ছে। সরফরাজ বুক থেকে তন্দ্রার হাতটা সরিয়ে দেয়, মাথার নিচ থেকে নিজের হাতের বদলে বালিশ টেনে দিয়ে উঠে বসে। তন্দ্রা শিশু সুলভ কণ্ঠে বলি ছাড়ে, কই যান? জানলাটা বন্ধ করে দিয়ে আসি, শীত কম লাগবে। জানালা বন্ধ করে দিয়ে আলমারি খুলে সরফরাজ দেখে শুনে আর একটা কাঁথা বের করে। বেশ ভারী দেখে। আসার আগে ধীর গতিতে চলতে থাকা ফ্যানটাও বন্ধ করে দেয়। ঘরটা নীরব হয়ে যায়। নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনির মতো শোনায়। তন্দ্রার গায়ের পাতলা কাঁথাটা সরিয়ে হাতের কাঁথাটা দইপাল্লা করে ছোট্ট শরীরটার উপর দিয়ে দেয় সে। তার উপর আবার পাতলা কাঁথাটা দিয়ে কপালে হাত রেখে বলে,